সো আমরা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আজকে কথা বলি। অত্যন্ত কমপ্লেক্স এবং অত্যন্ত রিস্কি এই টপিক। কারণ হচ্ছে যারা কিডনিতে দুনিয়া থেকে চলে যান তাদেরকে তেমন কিছু করা যায় না, তেমন কিছু করা যায় না। এবং আমাদের অসংখ্য ফেইলিউর আছে, প্রত্যেকের আমাদের ফেইলিউর আছে। এবং এখানে এটা লুকানোর কিছু নাই। সমস্ত সিস্টেমের, কনভেনশনাল সিস্টেমের ফেলিউর আমাদের তুলনায় আরো বেশি, কারণ যেহেতু ওনারা আমাদের থেকে বেশি রুগী দেখেন। তো প্রথম কথা হচ্ছে আজকের ক্লাস সাজানো হয়েছে কিভাবে। ক্লাস সাজানো হয়েছে মূলত কয়েকটা কয়েকটা ইম্পর্টেন্ট জায়গাতে করছে যে কিডনি ডিজিজটা আসলে আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে কিভাবে নিব। আজকে আমরা হোমিওপ্যাথি নিয়ে খুব একটা কথা বলবো না, আমরা আজকে বুঝতে চেষ্টা করব কিডনি ডিজিজটা কি এবং এটা কতটা ভয়ঙ্কর। সো ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা কিভাবে নিব, কি ধরনের জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, কি ধরনের লাইফস্টাইল প্রিডিসপোজিশন থাকে, এগুলো আমরা বুঝতে চেষ্টা করব। আমরা বুঝতে চেষ্টা করব কখন আমরা একটা রুগী নিব এবং রুগীর ক্ষেত্রে আমরা কি কি আশা করব এবং আশা করব না। আমরা কখন একটা রুগীকে মেডিসিন দিব এবং দিব না, কখন আমরা একটা রুগীর জন্য ডায়ালাইসিস সাজেস্ট করব, কখন তার জন্য ডায়ালাইসিস অনেক বেশি পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠবে, কখন আমরা আসলে আর কিছুই করতে পারবো না। এবং এটার আহ, যে আমাদের কাছে এসে অনেকে বলে যে আমি ডায়ালাইসিস করলে কত বছর বাঁচবো, আমার কি আসলে বিষয় হবে, এগুলা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ হচ্ছে যে এটা আমাদের জন্য খুব কঠিন একটা রোগ, কারণ এটা সিস্টেমেটিক ডিসঅর্ডার তৈরি করে। এবং সিস্টেমেটিক ডিসঅর্ডার যখন তৈরি করে তখন সে একা করে না, হার্টকে নিয়ে করে, লিভারকে নিয়ে করে, স্পেশালি হার্টকে নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করে। এবং 99% কিডনি ডিজিজের রোগী কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান, ডায়ালাইসিস টেবিলে মারা যান, লো লো প্রেসারে, হাইপোটেনশনে মারা যান। 99% কিডনি রোগীদের মধ্যে যারা স্ট্রোক করে মারা যান তারা হাই প্রেসারে মারা যান। এবং হাই প্রেসার কোনো অবস্থাতেই কন্ট্রোল করা যায় না, কোনো রুব্রিকে কাজ হয় না, কোনো ক্লিনিক্যাল রেমেডিতে কাজ হয় না, অসংখ্য অসংখ্যবার আমরা দেখছি। কার্ডিয়াক ফেলিউরে মারা যান, সিএইচএফ এ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরে মারা যান। সো এটা অসম্ভব রকম ইম্পর্টেন্ট যে আসলে আমাদের হাতে কি কি আছে এটা আমাদের বুঝতে চেষ্টা করা। আগে তো নিজের সীমানা বুঝতে হবে, পরে না মানুষের সীমানা নিয়ে টানাটানি করব। সো আমি আরেকটা কথা বলে নেই, এটা আমাকে কেউ আর জিজ্ঞাসা করেন না এই ক্লাসে যে ওষুধ কি কি। আপনি কিডনি ডিজিজ কখনোই বই পড়ে সারাইতে পারবেন না, আপনি কিডনি ডিজিজ কখনোই রেপার্টরি করে সারাইতে পারবেন না, এটা অসম্ভব। আপনি কিডনি ডিজিজ তখনই সারাইতে পারবেন যদি রুগী কনস্টিটিউশনাল মেডিসিনের মধ্যে থাকে, অথবা আপনার যদি কিডনি নিয়ে প্রচুর ট্রেনিং থাকে। আপনি যদি আপনার স্যারদেরকে দেখেন যারা সফল, যে তারা আসলে কিডনি ডিজিজের রুগীদের ক্ষেত্রে কি কি করছেন, সেগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি কিডনি ডিজিজে কিছু কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি বই পড়া, প্র্যাকটিস অফ মেডিসিন অফ হোমিওপ্যাথি পড়া, এগুলো পড়ে কিছু হবে না। কারণ হচ্ছে আপনাকে যেরকম ভাবে প্র্যাকটিস অফ মেডিসিন লিখছে ঠিক তার উল্টা ভাবে রুগী আসবে। এবং আমাদের অসংখ্য, আমরা যদি প্রতি সপ্তাহে 20 জন রুগী দেখি, আমাদের 9 থেকে 10 জন রুগী থাকে কিডনি। তো আমরা এত পরিমাণ ভ্যারাইটি পাই। আমি দেখতে পাচ্ছি এখানে আতিকুল আলম স্যার আছেন, তারপরে আমাদের মিজানুর রহমান স্যার আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো এখানে এটা অত্যন্ত ভ্যারাইটিতে এটা নিজেকে রিপ্রেজেন্ট করে। তো ক্লিনিক্যালি অত্যন্ত ভালোভাবে জানতে হবে যে আসলে ঘটনাটা কি হয়, নতুবা আসলে আমরা পারবো না। সো এখানে প্রথম কথা হচ্ছে যে আসলে ক্রনিক কিডনি ডিজিজ আমরা কখন বলবো। ক্রনিক কিডনি ডিজিজ আমরা তখনই বলবো যখন আমরা দেখব যে আমাদের আহ যেই জিএফআর আছে, ইজিএফআর আছে, ইজিএফআর 3 মাসের মধ্যে, ঠিক আছে, মানে 3 মাস ধরে ইজিএফআর সবসময় এটা লেস দেন
60 থাকতেছে। দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। এবং ক্রনিক কিডনি ডিজিজ প্রচন্ড রকম প্রোগ্রেসিভ ডিজিজ, প্রচন্ড রকম প্রোগ্রেসিভ ডিজিজ, অধিকাংশ সময় ইরিভার্সিবল ডিজিজ। এবং অসম্ভব বড় কারণ, আপনারা যদি দেখতে চান, আপনারা বারডেম হাসপাতালে গিয়ে বারডেমের আইসিইউর সামনে খেয়াল বসে থাকবেন এবং দেখবেন যে সেখানে 25টা রুগী যদি আইসিইউতে থাকে, এখন মনে হয় 30 বেড সংখ্যা, 30টা রুগী যদি আইসিইউতে থাকে, 27টা রুগী হচ্ছে সিকেডির রুগী, এবং 27টা রুগী থেকে 25টা রুগী ফিরবে না। ঠিক আছে, ফিরবে না, আনতে পারবেন না। সো এটা অসম্ভব বড় কার্ডিওভাস্কুলার রিস্ক ক্রিয়েট করে হিউম্যান বডিতে। এবং কিডনি ডিজিজ বুঝতে হলে আমাদেরকে সবচেয়ে বেশি, সরি এখানে একটা মিনিট, আমার ইয়াটা কি জানি এটার নাম, আমার ইয়াটা উল্টে গেছে। তো আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা আমাদের কিডনি ডিজিজ বুঝতে হলে বুঝতে হবে, এটা হচ্ছে কি হচ্ছে, ওই আমি প্রেজেন্টেশনটা চলে গেছে না, ও ওটা তো ঠিক করতে গিয়ে চলে গেল। তো কিডনি ডিজিজ বুঝতে হলে সবচেয়ে বেশি আমাদেরকে যেটা বুঝতে হবে, এটা হচ্ছে আসলে আরএএস সিস্টেম। তো আরএএস সিস্টেম না বুঝলে কি হবে, আমরা আসলে বুঝতেই পারবো না যে আমার রুগীর সাথে হচ্ছে কি। তো আরএএস সিস্টেমের নাম হচ্ছে RAAS, একটা সিস্টেম। এটা ব্লক থাকতে হবে, এটা বডিতে চলতে দেওয়া যাবে না। এটার নাম হচ্ছে রেনিন অ্যাঞ্জিওস্টেনিন অ্যাডলোস্টেরিন সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাডলোস্টেরিন সিস্টেম। এবং এইটার মূল কাহিনী হচ্ছে, এটার কতগুলা স্টেপস আছে, আর এএস এর কতগুলা স্টেপ আছে। তো কি হয়, যখন রেনিন নিঃসরিত হয়, রেনিন যখন আমাদের ব্লাড স্ট্রিমে চলে যায়, তখন কি হয়, তখন কিডনিতে রক্ত প্রবাহটা কমে যায়। এবং কিডনিতে যখন রক্ত প্রবাহ কমে যায়, তখনই কিন্তু আসলে রেনিনটা আমাদের নিঃসরিত হয়। সোজা কথা হচ্ছে এটা। এখন অ্যানজিওটেনসিন থেকে এটাতে অ্যানজিওটেনসিন 1 যায়। এটা কেন হয়? কারণ এটা রেনিন কি করে, লিভার থেকে যেটা উৎপন্ন হয় অ্যানজিওটেনসিন, এইটাকে ভাঙ্গা এটাকে 1 বানায়। তারপরে সেটা কি করে, ফুসফুসে থাকা এসিতে গিয়া এটা অ্যানজিওটেনসিন 2 হয়। 2 হইলে কি হয়, রক্তনালী সংকুচিত হয়ে যায়। রক্তনালী সংকুচিত হলে কি হয়, রক্তনালী সংকুচিত হলে অ্যালস্টেরনের নিঃসরণটা কমায় দেয়। যখন এটা কমায়, ঠিক আছে, তখন বডি কি করে, বডি পানি ধরে রাখে। পানি ধরে রাখলে কি হয়, আমার ফ্লুইড বেড়ে যায়, ফ্লুইডের মানে ফ্লুইড ভলিউমের প্রেশার বেড়ে যায়। বেড়ে যায় মানে রক্তের ভলিউম বেড়ে যায়। রক্তের যখন ভলিউম বেড়ে যায়, তখন আমার রক্তচাপ বেড়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, তখন এটা এডিএইচ এর নিঃসরণ আরো বাড়ায়। তখন পানির রিঅ্যাবজর্পশন বাড়তে থাকে কিডনিতে। এইটা কাহিনী হয়। এখন প্রবলেম হচ্ছে কিডনি ডিজিজ এটা সক্রিয় থাকে। যখন সক্রিয় থাকে, তখন কি হয়, তখন কিডনির রক্তনালীগুলা এগুলা শ্রিঙ্ক করতে থাকে, এগুলা সংকুচিত হতে থাকে। যত বেশি শ্রিঙ্ক হয়, তত বেশি কিডনিতে ইনফ্লামেশন হয়। এবং যত বেশি ইনফ্লামেশন হয়, তত বেশি কিডনিতে ফাইব্রোসিস হয়, কিডনিতে আঁশ হয়ে যায়। ঠিক আছে, কিডনির গ্লোমেরুলগুলোর মধ্যে চাপ বাড়ে, প্রেসার বাড়ে, কিডনি টিস্যু ধ্বংস হয়। এবং তখনই আমরা কি দেখি, তখনই আমরা সিকেডি এবং হার্ট ফেইলিউরের সিমটম দেখি। সো দিস ইজ দ্য থিং। এখন মাথায় রাখবেন যে এই জিনিসটা পুরা এই লেকচারের মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি থাকবে, এই কারণে আমি এটা প্রথম বলে নিছি। কারণ এটা এটা ছাড়া, এটা যারা যারা কিডনি বুঝতে যাবেন এবং যারা কিডনি রোগীর প্রেশার কমাইতে যাবেন, অ্যাকচুয়ালি তারা খুবই খুবই ঝামেলার মধ্যে পড়বেন, এটা পারবেন না। সো এখন কি হয়, এখন হচ্ছে আমি আমরা লাইফস্টাইল নিয়ে অনেক বেশি কথা বলবো, কারণ লাইফস্টাইল নিয়ে কথা বলা মানে হচ্ছে যে আপনারা যাতে রুগীদেরকে সতর্ক করতে পারেন। এখানে অনেকগুলা পয়েন্ট আছে। সবচেয়ে বড় যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের রুগীদের আমাদের অনেক রুগীদের, অলমোস্ট 50% অফ দ্য রুগী যারা নন ডায়াগনোসড, এদের হাইপার টেনশনের প্রবলেম থাকে, আমরা এটা বুঝি না। সেকেন্ড জিনিস হচ্ছে কিডনি সিস্টের প্রবলেম থাকে, কিডনি সিস্ট হয়ে কিডনি আস্তে আস্তে বাদ হয়ে যায়। থার্ড হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস থাকে, অবেসিটি থাকে। এটা নিয়ে আমরা অনেক ডিটেইলে কথা বলবো, আমি জাস্ট পয়েন্ট গুলো বলি। যারা স্মোকিং করেন, কারণ স্মোকিং করলে কি হয়, ভাসো কনস্ট্রিকশন হয়। ঠিক আছে,
এরপরে যাদের সোডিয়াম লেভেল হাই হয়ে যায়, যারা প্রসেসড ফুড খায়, যারা লবণ খায়, প্রসেসড ফুড খায়, ঠিক আছে, এই যে প্রাণের মুড়ি খায়, মানে আমি বলতেছি যেগুলো প্রসেসড ফুড, চিনি মানে যেগুলোর মধ্যে লবণ আছে না, প্রচুর পরিমাণে উম, অনেক রুগী পাবেন, আপনারা অনেক রুগী পাবেন যে হাঁটুর ব্যথার কারণে কিডনি বাদ হয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে হাঁটুতে ব্যথার ওষুধ খাইছে, কিডনি বাদ হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ অ্যানেসাইড খায়। অ্যানেসাইড মানে হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে, যেটাকে আমরা নাপা বলি, টাইলিনল বলি, তারপরে আরেকটা জানি কি আছে ওইটা বলি, ভুলে গেছি নামটা। নেফ্রোটক্সিক ড্রাগ। নেফ্রোটক্সিক ড্রাগ মানে কি, আপনি এটা পাবেন হচ্ছে আমাদের এই যে পঙ্গু হাসপাতালে, নেপ্রক্সেন হাইড্রোক্লোরাইড। আমাদের এক বড় ভাই আছেন, উনার এক আত্মীয়, এটা আমার নিজের চোখে দেখা কেস। উনার এক আত্মীয় এই যে হাড় ভাঙছে, হাড় ভাঙার কারণে যখন নেপ্রক্সেন হাইড্রোক্লোরাইডের মতন মেডিসিন দেওয়া হয়েছে, এটা লম্বা সময় খাইছে, কারণ এই ব্যথা কমাইতে পারে না। খাইতে 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 5 দিন বা 5টা 6টা ডোজের বেশি খাইতে হয় না, খাইতে 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 কিডনি গুলা শেষ হয়ে গেছে। আরেকটা হয়, এটা হচ্ছে ডায়াবেটিসে বেশি হয়, এটা হচ্ছে যখন রোগী প্রচন্ড রকম ডিহাইড্রেটেড থাকে, তখন অ্যাকিউট কিডনি ফেইলিউর হয়। অ্যাকিউট কিডনি ফেইলিউর হইতে হইতে এই সিকিডি তৈরি হয়ে যায়। এটা খুবই দুঃখজনক এবং এগুলা খুবই ফেটাল হয়, মোস্ট অফ দা টাইম ফেটাল হয়, ঠিক আছে। তো ফ্যামিলি হিস্ট্রিতে প্রথম যে জিনিসটা আমরা দেখব, রুগীর হিস্ট্রিতে আমরা প্রথম যে জিনিসটা দেখব, এটা হচ্ছে রুগীতে ডায়াবেটিস আছে কিনা এবং ডায়াবেটিস জনিত কিডনি ডিজিজ আছে কিনা, এটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে। এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এটা এত কমন যে ডায়াবেটিস জনিত কিডনি ডিজিজ, এবং এইটা এটা খুবই 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 ঝামেলা। তো কোন রুগীটার কিডনি ডিজিজ হবে এবং কোন রুগীটার কিডনি ডিজিজ হবে না, সিকেডি হবে এবং হবে না, এটা অনেকটুকু কিন্তু জেনেটিক্স এর উপরে নির্ভর করে, অনেকটুকু, ঠিক আছে। এবং যাদের মধ্যে এটার রুগীর মানে যে সমস্ত রুগীর মধ্যে বংশগতভাবে এই ঝুঁকিটা বেশি, ঠিক আছে, তাদের মানে শরীরের মধ্যে ব্লাড সুগার যখন বেড়ে যায়, তখন এটা কিডনির উপরে অনেক বেশি প্রভাব ফেলে, ঠিক আছে। আমরা এর আগে এটাকে আমরা বলছি যে আরএএস বলছি, আরএএস যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন এমনি মানুষের বেড়ে যায়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, কারণ ভাসো কনস্ট্রিকশন হয়। এরপরে হচ্ছে আমাদের যখন আহ, এটাকে বলি আমরা এজ বলি আমরা, এটা হচ্ছে এটাকে আমরা বলি যে অ্যাডভান্স গ্লাইসিডেন্ট এন্ড প্রোডাক্টস, এজিইএস এজ বলি, ঠিক আছে। তো এটা একটা ক্ষতিকরিয়া, এটাও যখন বেড়ে যায় তখন কিন্তু কিডনি কোষের মধ্যে প্রচন্ড রকম ইয়ে হয়। কিডনির এক ধরনের আহ, কোষ আছে, এটার নাম হচ্ছে পোডোসাইট। এটা কি হয়, ডায়াবেটিস থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এগুলা আরো বেশি পরিমাণ সেন্সিটিভ হয়ে যায়, কিডনি আরো বেশি পরিমাণ ক্ষতি পায়, ঠিক আছে। তো রেজাল্ট হচ্ছে যে সমস্ত রোগীর মধ্যে ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে বা যে সমস্ত রোগীর মধ্যে ডায়াবেটিস আছে, আহ এদের ক্ষেত্রে যেটা হয়, আসলে এদের ক্ষেত্রে যেটা হয়, এদের প্রথমে আপনারা প্রচুর পরিমাণ প্রোটিনিউরিয়া দেখবেন, বা ইয়াতে প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন দেখবেন, ঠিক আছে। এবং এই প্রোটিন যদি কন্ট্রোল করতে না পারে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা সমস্যা হবে। তখন আমরা আসবো, তখন আমাদেরকে কি কি ধরনের ইয়েতে যাইতে হবে, ওটাতে আমরা আসবো, টেস্ট ফেস্টে যাইতে হবে। এরপরের দিকটা হচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজে পলিসিস্টিক কিডনি ডিজিজে খুব ভালো সিস্টেম আছে, হোমিওপ্যাথিক সিস্টেম আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ উড়ে দেওয়ার জন্য। যদি পলিটিক্স পলিসিস্টিক এটা এটা কি, এটা মানে এটা ধীরে ধীরে এটা কি করে, কিডনির যে সুস্থ যে টিস্যু গুলো আছে এগুলাকে চাপ দিয়ে এগুলাকে ধ্বংস করে ফেলে। এবং কিডনিতে টিউবল আছে, টিবিউল বলে, টিবিউল আছে। টিবিউলের কাজ কি, ছাকা। এই ছাকনির যে আছে এগুলা নালীগুলাকে এই সিকেডি হলে রোগীর মেকানিক্যালি এগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে ওইখানে কিডনিতে ইনফ্লামেশন কমে যায়। ইনফ্লামেশন কমে যাওয়ার সাথে সাথে কিডনিতে পুরা কিডনি সিস্টেমে ইসকেমিক কিডনি ইসকেমিক হয়ে যায়, কিডনিতে ব্লাড সার্কুলেশন কমে যায়। এবং যখনই ব্লাড সার্কুলেশন কমে যাবে, ঠিক আছে, তখন কিডনি আস্তে আস্তে বসে যেতে থাকবে। এবং এর সাথে পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি কিউর না করা যায়, এগুলো সবগুলো রোগীরই আপনারা অলমোস্ট এভরি এভরি পার্সন আপনারা কি পাবেন, আপনারা ব্লাড প্রেশার হাই পাবেন।
এটা গেল একটা। এরপরে এটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। এই অ্যালপোর্ট সিনড্রোমে যেটা হবে, এটাকে আমরা বলি ছাঁকুনির, আমাদের কিডনির যে গ্লুমেরুলি আছে এগুলা ছাঁকুনির একটা ইয়ে আছে, এটার নাম হচ্ছে জিবিএম। তো এখানে কি হয়, এটা একটা জেনেটিক ত্রুটি অ্যালপোর্ট সিনড্রোম। এটাতে কি হয়, এগুলাতে এই জিবিএম গুলা দুর্বল হয়ে যায় এবং এগুলা ইয়ে করে এই প্রোটিনিউরা তৈরি করে, ব্লাড প্রস্রাব দিয়ে প্রোটিন যায় এবং সাথে কি হয়, প্রস্রাব দিয়ে ব্লাড যায়। ঠিক আছে। এবং এই এখান থেকে অ্যালপোর্ট সিনড্রোম থেকে যেটা হয়, এটা হচ্ছে যে কিডনিতে স্টেয়ারিং তৈরি হয়, কিডনি আঁশের মতো হয়ে যায়। এবং আঁশের মতো হইলে তখন আমরা এটাকে ক্রনিক ফাইব্রোসিস বলি। এবং একটা সময় গিয়ে এই সমস্ত অ্যালপোর্ট সিনড্রোমের 95% রোগী আমাদের ক্লিনিক্যাল হিসাব অনুসারে একটা সময় গিয়ে যেটা হয়, এটা হচ্ছে যে ইএসআরডি তে চলে যায়। এটার নাম হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। কিডনি শেষ অবস্থা, কিডনি ট্রান্সপ্লান্ট করে নিতে হয়, নতুবা রোগী চলে যায় দুনিয়া থেকে। ওইগুলা ওই ডায়ালাইসিস ফায়ালাইসিস কিছু হয় না। ওকে, তারপরে কি হয়, এখন আসেন এরপরের কাহিনী কি। এরপরের কাহিনী হচ্ছে আমরা যাব হচ্ছে হাইপার টেনশনে। সো হাইপার টেনশন, কিডনি রুগী আছে তার হাইপার টেনশন আছে। মানে আপনার কাছে ধরেন একটা রুগী আসলেন, আয়সা বললেন যে আমার তো কিডনিতে অনেক সমস্যা আছে এবং আমার ব্লাড প্রেশার ডাক্তার সাহেবরা কন্ট্রোল করতে পারতেছেন না। এটা একটা রেড ফ্ল্যাগ। এটা একটা রেড ফ্ল্যাগ। যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে না পারেন, তার মানে হচ্ছে তার আসলে কিডনি ডিজিজে যে সমস্ত মেডিসিন গুলো দেওয়া হচ্ছে একটাও কাজ করতেছে না। এবং কিডনি ডিজিজে হাইপার টেনশন যদি থাকে, হাইপার টেনশন থেকেও কিডনি ডিজিজ হয়, কিন্তু কিডনি ডিজিজে যদি হাইপার টেনশন থাকে তখন কি হবে, তখন এই যে কিডনির যে ছাকনি গুলো আছে এগুলোর উপরে প্রচন্ড রকম চাপ পড়ে এবং এটা কি করে, এটা ওই ব্লাডের যে আর্টারি গুলো আছে আর্টারি গুলাকে নষ্ট করে ফেলে। ঠিক আছে। এই নষ্ট আর্টারি গুলা কিডনির ভিতরে ব্লাড ফ্লো কে কমায় দেয় এবং তখন কি হয়, তখন ইসকেমিক কিডনি ডিজিজ হয়। কিডনিতে প্রচুর পরিমাণে ব্লাডের ফ্লো কমে যায় এবং ব্লাডের ফ্লো কমে গেলে কি হবে, অক্সিজেনের ফ্লো কমে যাবে। ঠিক আছে। এবং এই হাইপার টেনশনের কাজ হচ্ছে, এই আর এএস সিস্টেমটার কাজ হচ্ছে এখানে ইনফ্লামেশন তৈরি করে। আমি আগেই বলছি যে ফাইব্রোসিস বাড়ায় দেয়। ঠিক আছে। এবং মোস্ট অফ দা প্রবলেম, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে যে যখনই এই ধরনের হাইপার টেনশন হবে, এটার একটা নাম আছে ভাই, এটার নাম হচ্ছে ডায়াবেটিক নেফ্রোস্ক্লেরোসিস। তাহলে কি হবে, কিডনির যে নেফ্রন গুলো স্ক্লেরোটিক হয়ে যাবে, এগুলো শক্ত হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবং কিডনির মধ্যে স্ক্যারিং হবে। এখন যতক্ষণ পর্যন্ত রুগীর হাইপার টেনশন আছে ততক্ষণ পর্যন্ত রুগীর কিডনি খারাপ হতে থাকবে। এটা ক্লিনিক্যালি আপনারা জাস্ট এটা একটা লাল কালি দিয়ে একটা সাদা কাগজের মধ্যে লিখে নেন। এখানে আপনি কনস্টিটিউশনাল মেডিসিন দিচ্ছেন না কি করার দিন করছেন, এখানে কিছু মিন করে না। এখানে রুগী খারাপ হতে থাকবে। রুগীর ব্লাড প্রেশার, কিডনি রুগী আপনার কাছে আসলে, এটা আমরা ম্যানেজমেন্টে বলবো, কিডনি রুগী আপনার কাছে আসলে 1 সপ্তাহের মধ্যে তার ব্লাড প্রেশার কমাইতে হবে। এটা আপনি যেমনে পারেন করেন, কিচ্ছু আসে যায় না। 1 সপ্তাহ সময় আপনার। ওকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সো ডায়াবেটিস মেলাইটাস, এটা 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 আসলে আগুনের মধ্যে ঘি ঢালার মতো আসলে। মানে আগুনের মধ্যে আপনি আরো বেশি পরিমাণ কেরোসিন ঢাললেন, এই ধরনের আর কি। ঠিক আছে। কারণ যখনই আপনার বডিতে ব্লাড সুগার বেশি থাকবে তখন আপনার রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস নামে একটা জিনিস তৈরি হবে, এটা একটা ফ্রি রেডিকেল তৈরি হবে। এবং এটা কি করবে, ডায়াবেটিক থাকা অবস্থায় যত বেশি আপনার ব্লাড সুগার থাকবে তত বেশি আপনার কিডনির টিউবিউল গুলাকে ক্ষতিগ্রস্ত করবে এবং পোডোসাইট গুলাকে ক্ষতিগ্রস্ত করবে। এই কারণে কি হবে, তখন এই যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হবে, তৈরি হয়ে গ্লুকোজ প্রোটিন একসাথে মিশা যাবে। মিশা গিয়ে কি হবে, এখানে কিডনিতে ভয়াবহ রকমের ইনফ্লামেশন তৈরি হবে। ঠিক আছে। এবং এই কারণে আপনার কি হবে, প্যারাথাইরয়েড সমস্যা হবে, প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা হবে, এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের ফার্স্ট ফার্স্ট যেই স্লাইডটা ছিল এন্ডোক্রাইন সিস্টেমের কথা খেয়াল করেন, এখানে প্যারাথাইরয়েডের সমস্যা হবে, কিডনিতে স্ক্যারিং হবে। ঠিক আছে। হ্যাঁ। এবং এই যে
আমার যে গ্লুমেরুলি গুলো আছে যেগুলা থাকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে, এগুলাতে কি হবে, এগুলাতে মনে রাখবেন, সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো রুগী যদি আইসা বলে যে আমার 7 দিন আগে ডায়াবেটিস শুরু হয়েছে, মনে রাখবেন তার কিডনির কাজ আগের থেকে প্রায় 50 থেকে 60% বেড়ে গেছে। ডায়াবেটিসের শুরুতে কিডনি কিন্তু সাংঘাতিক কাজ করে, এবং আপনার ব্লাড সুগার, আপনার রুগীর ব্লাড সুগার যত বেশি থাকবে, কিডনি তত বেশি কাজ করবে, এবং যত বেশি কাজ করবে তত বেশি দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে? হ্যাঁ, এই কারণে কিন্তু যারা ডায়াবেটিক আছেন তাদের কিন্তু আস্তে আস্তে 25 বছর 30 বছর পরে আস্তে আস্তে তারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে পড়েন, কারণ ডায়াবেটিস শুরু হইলে বডিতে কিডনি অস্বাভাবিক লেভেলে কাজ করে, অস্বাভাবিক। 50 থেকে 60%, আগে যদি 70% করতো বা 80% করতো, এখন 130% করে। ওইটা মানে তার ক্ষমতার থেকে 30% বেশি করে। এটা অকল্পনীয়। এবং আস্তে আস্তে কি হবে, এই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, ঠিক আছে, এবং একজন আসে আমাদের কাছে, আমার কাছে একজন আছে, উনি আমার রুগী, উনি আসে অন্য কারণে আসে, কিন্তু উনি ডায়াবেটিস নিয়ে বলে যে আমি তো ডায়াবেটিস টেস্ট করি না, আমার ডায়াবেটিসের দিকে আমি খেয়াল করি না। তো কি হয়েছে, এখন উনার ডায়াবেটিস 14, 15, 18 থাকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, উনি খেয়াল করতেছে না, কিন্তু উনার ডায়াবেটিসে কি, সরি, উনার পেশাবে কি হচ্ছে, উনার পেশাব দিয়ে অ্যালবুমিন যাচ্ছে। যত অ্যালবুমিন যাচ্ছে তত বেশি ইজিএফআর খারাপ হচ্ছে, কিডনি ছাকনের ক্ষমতাটা খারাপ হচ্ছে। ঠিক আছে, এবং উনি কোন দিকে যাচ্ছে, উনি ইএসআরডির দিকে যাচ্ছে, এন্ড স্টেজ রেনাল ফেলিউরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সো এটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস। এরপরে হচ্ছে ওজন। ওজন এর ব্যাপার হচ্ছে, ওজনের দিক হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনার ওজন যত বেশি থাকবে, আপনার রুগীর ওজন যত বেশি থাকবে, তার হার্টের উপরে তত বেশি প্রেশার পড়বে। সেকেন্ড হচ্ছে আপনার রুগীর ওজন যত বেশি থাকবে, তার কিডনির উপরে সবচেয়ে বেশি প্রেশার পড়বে। এখান থেকে আমরা শুরু করি, কারণ এটা মোর দ্যান জাস্ট ওয়েট আসলে। ঠিক আছে, হ্যাঁ। তো এটা কি করবে, যখন কিডনির উপরে প্রেশার দিবে, তখন কিডনির গ্লোমেরুলি গুলা অনেক বেশি প্রেশার পড়বে। তখন কি হবে, আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে এমনি কিডনি 50 to 60% বেশি কাজ করতেছে। এরপরে ওজন হচ্ছে, 5 ফিট মানুষের ওজন হচ্ছে 90 কেজি, 95 কেজি, তখন কি হবে, তখন আরো বেশি তাড়াতাড়ি নষ্ট হবে। এবং এই কারণে কি হবে, যখন এটা হবে, তখন কি হবে, তখন রোগীর লাইপোটক্সিসিটি দেখা যাবে। অতিরিক্ত যে চর্বি আছে এগুলা কিডনি সেলের মধ্যে জমা হবে, এবং জমা হয়ে আস্তে আস্তে কিডনিকে ইয়ে করে দিবে। ঠিক আছে, এবং এই চর্বি থেকে যে একটা হরমোন বেরোয়, এটার নাম হচ্ছে অ্যাডিপোকাইনেস। এটা এটা কি করবে, এটা কিডনির ইনফ্লামেশন তৈরি করবে, এবং যত বেশি ইনফ্লামেশন তৈরি করবে, আগেই বলে আসছি, তত বেশি ফাইব্রোসিস তৈরি করবে। ঠিক আছে, হ্যাঁ। যে কোনো ধরনের যে কোনো ধরনের ওভারওয়েট মানুষ যাদের বিএমআই 28-এর থেকে বেশি, 28.5 থেকে বেশি, যদি আমি মোর এক্স্যাক্টলি বলি, যে কোনো ধরনের ওভারওয়েট মানুষের এদের কি হয়, এদের কিন্তু এদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যত বেশি হবে তত বেশি তার কি হবে, যদি তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের পরেও যদি তার ইনসুলিন রেজিস্ট্যান্স কারেকশন করে না আনা যায়, তার বিএমআই কে কারেকশন করে না আনা যায়, সে ক্রনিক কিডনি ডিজিজে পড়বেই পড়বে। এটা লিখে রাখেন, এটা এখানে অন্য কিছু খুঁজে না। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে আরেকটা ইয়েতে, স্মোকিং। স্মোকিং কি করে, স্মোকিং আসলে যেটা করে, স্মোকিং আসলে ভ্যাসোকনস্ট্রিকশন করে। এই যেগুলা আমাদের যে ইয়েগুলো আছে, ব্লাড যেগুলো দিয়ে পরিচালিত যায়, এগুলাকে আস্তে আস্তে কি করে, নিকোটিন করে রক্তনালী গুলোকে সংকুচিত করে। ফলে কি হয়, এটা পুরো স্মোকিং এরই ব্যাড হ্যাবিট, এটা কিডনি টিডনির ব্যাপার না, পুরো স্মোকিং এরই একটা ব্যাড সাইড। ফলে কি হয়, কিডনিতে রক্ত প্রবাহটা কমে যায়, এবং এই কারণে কোষে অক্সিজেন সরবরাহটা বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, এবং ওই ফ্রি রেডিকেল তৈরি হয়। এবং স্মোকিং এ কি হয়, স্মোকিং এ, যে কোনো স্মোকিং এ বা চিনি খাইলে, মানে বডিতে যখন ব্লাড সুগার বেশি থাকে, তখন মানুষের কি হয়, অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকে। এই অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকলেও অ্যাড্রেনাল হরমোনের উপরে চাপ পড়ে। যখন অ্যাড্রেনাল হরমোনের উপরে চাপ পড়বে, যদি তখন কিডনির অসুস্থ অবস্থা থাকে, লাইক সিকেডির মতো, তখন কিন্তু তার কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আর যে কোনো ধরনের ধূমপান যেটা করে, এটা হচ্ছে যে হাইপার টেনশন সিচুয়েশন তৈরি করে। ধরেন তার হাইপার টেনশন নাই, কিন্তু তার পালস বেড়ে গেছে,
মানে ব্লাড বেশি পাম্প করতেছে, ঠিক আছে, এগুলা কিন্তু করে। এবং যত বেশি তার হাইপারটেনসিভ সিচুয়েশনের মধ্যে আসবে তত বেশি তার কি হবে, কিডনিতে ব্লাড প্রেশার বেড়ে যাবে, যত বেশি বাড়বে তত বেশি তার ওইখানে ফাইব্রোসিসের সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এইটা হচ্ছে এখনকার সমস্যা। যেমন আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতেছি আর ওই ওই পিএসজি খেলা দেখতেছি, আমাদের কাছে ওই পিজা হাট আছে বা ইয়ে আছে, আমরা করি কি, আমরা খাবার অর্ডার দিই, এবং এই সমস্ত খাবারে যেটা হয়, বা আমরা ভাতের সাথে অতিরিক্ত লবণ খাই, বা এই সমস্ত ক্ষেত্রে যেটা হাই সোডিয়াম ডায়েট আমরা খাই। এবং হাই সোডিয়াম ডায়েট কি করে, হাই সোডিয়াম ডায়েট ব্লাড প্রেশারকে কমতে দেয় না, ঠিক আছে, রক্তের পরিমাণ বেড়ে যায়। ও সোডিয়ামের কাজ কি, নেট্রামের কাজ কি, নেট্রামের কাজ কি, আপনারা যদি ম্যাটেরিয়া মেডিকাও আসেন, নেট্রামের কাজ কি, নেট্রামের খুব খুব ইম্পর্টেন্ট রুব্রিক হচ্ছে মাইন্ড ব্রুডিং। মাইন্ড ব্রুডিং মানে কি, মনের ভিতরে রাগ ধরে রাখা আর ভিতরে ভিতরে গজ গজ করা, তাই তো। তো মাইন্ড ব্রুডিং মানে কি, মনের ভিতরে রাগ ধরে রাখা, মানে সে সবকিছু ধরে রাখে। তো নেট্রামের কাজ হচ্ছে, লবণের কাজ হচ্ছে, এই অতিরিক্ত লবণ কি করে, শরীরে পানি আটকে রাখে, রক্তের ভলিউম বেড়ে যায়, অসমোটিক প্রেশার বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, ঠিক আছে। এবং ইন্ট্রাগ্লোমিউলার হাইপারটেনশন বেড়ে যায়, এখানে কিডনিতে, কিডনির ভিতরে প্রচন্ড রকম চাপ সৃষ্টি করে, রাসেল ডিজেনারেশন, মানে এটা খুব ঝামেলার, এই রাস ডিসরেগুলেশন করে ফেলার কারণে যেটা হয়, ঠিক আছে, এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপোটেনশন। এই যে এখানে লিখছি দেখেন, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তখন আর আপনি অ্যালোপ্যাথিক সিস্টেম দিয়া কমাতে পারবেন না। আপনারা বারডেমের আইসিইউতে যাবেন, আপনারা বারডেমের আইসিইউতে গিয়ে 2 দিন বসে থাকবেন, আমি গেছি, আমি বসে ছিলাম, আমি জানি কি হয়। ওইখানে দেখবেন, আপনারা যদি আইসিইউর ভিতরে ঢুকার সম্ভব, আপনাদের যদি ইয়ে থাকে, আপনারা একটা এটা ভয়ঙ্কর জিনিস দেখবেন। আইসিইউতে এখন যেটা হয়, এটা হচ্ছে যে 4টা 5টা প্রেসারের ইনজেকশন সিবি লাইন করে না, আমাদের আমাদের ডান সাইডের এখানে এখানে একটা সিবি লাইন করে, কমন ব্লাড লাইন বলি আমরা, সিবি লাইন বলি, সিবি লাইন করে, সিবি লাইন কইরা, তো এখানে ওই আইসিইউতে যখন ব্লাড প্রেসার বাইরে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি ওই মেশিন দিয়েই কিন্তু অটোমেটিক্যালি ইয়ে দিচ্ছে, আহ, এটার নাম কি, এই ইনজেকশন দিচ্ছে, প্রেসারের ওষুধ কিন্তু অটোমেটিক্যালি দিচ্ছে। আপনারা বারডেমে গেলে দেখবেন, আপনারা ঢাকা মেডিকেলের আইসিইউতে গেলে দেখবেন, বা বড় বড় যেগুলো সরকারি, যেখানে অনেক মানুষ থাকতে পারে, ঢুকতে দেয়, যেমন ঢাকা মেডিকেলের আইসিইউতে আপনি ঢুকতে পারবেন, আপনি দেখবেন যে 5টা 6টা ব্লাড প্রেশারের ইনজেকশন চলতেছে, কিন্তু রুগীর গত 5 দিন ধরে ব্লাড প্রেশার কমতেছে না। এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এবং আপনারা আরেকটা দেখবেন যে কিডনি রুগীরা একদিনে 6টা হার্ট অ্যাটাক করে, 5টা হার্ট অ্যাটাক করে, ডায়ালিসিসের রুগীরা করে। ডায়ালিসিস অবশ্য একটু হাইপোটেনশন হয়ে মারা যায়, কিন্তু প্রচুর হার্ট অ্যাটাকের দেখবেন কাহিনী, দেখবেন যদি আপনারা ওইখানে যান। এটা দেখার দরকার আছে, না দেখলে আপনি বুঝবেন না পেশেন্টের সাথে কি হয়, ঠিক আছে, এটা দেখবেন। সো এটা হয় যে হাই সোডিয়াম ডায়েটে এটা হয়। এবং আমাদের ব্লাড প্রেশার, আমাদের অনেক রুগী আসে এখন, এর এই সারাদিন বসে বসে বার্গার খায়, চিপস খায়, ওই আলু রিয়া খায়, ঠিক আছে, আইসা বলে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। ওই ডাক্তারের ওষুধ দিছে, 2টা ওষুধ চলতেছে, 30 বছরের ছেলে আইসা বলতেছে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না, 2টা ওষুধ খায়, ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। এর কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে হাই সোডিয়াম ডায়েট, এটা এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, এবং এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এরপরে হচ্ছে এনএসএইড, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এইটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর। যেমন আমার ইয়েটার নাম মনে নাই, প্রোটিনটার নাম মনে নাই, যেমন সিম্পল প্যারাসিটামল খাইলে যেটা হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরো কমে। আমার প্রোটিনটার নাম মনে নেই, তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম। সো এনএসএইডে যেটা করে, এনএসএইড এনএসএইডে যেটা করে এটা হচ্ছে যে এখানে কিডনির রুগীদের ক্ষেত্রে, ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে, বাইরে, দেশের বাইরে এনএসএইড দেওয়া নিষিদ্ধ ডায়াবেটিস রুগীদের জন্য। তো এটা কি করে, এটা করে কি, এটাকে বলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটেশন বলে। প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন মানে হচ্ছে কি, এনএসআইড করে কি, সিওএক্স এনজাইমটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কতগুলা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না, এবং এগুলা
কিডনিতে রক্ত প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিডনি যদি রক্তই না পাইলো আপনারে কি করবে? ঠিক আছে, স্পেশালি যখন পানি শূন্যতা শুরু হয়। এখন ডায়াবেটিসের রোগীর অলমোস্ট মানে একটু বয়স হয়ে গেলে 60-65 হয়ে গেলে ডায়াবেটিসের রোগী সবসময় অলমোস্ট সবসময় ডিহাইড্রেটেড থাকে। তখন কি হয়? তখন কিডনি ইয়া করে। এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন না থাকলে কিডনির যে রক্তনালী আছে এগুলা চরম ভাবে সংকুচিত হয়ে যায়, চরম ভাবে। এবং যত বেশি সংকুচিত হবে তত বেশি কি হবে? তত বেশি ইসকেমিক কিডনি ডিজিজ হবে, তত বেশি ইসকেমিক ইয়া হবে। সাথে কি হবে? তখন তার টিউবুলার গুলা নষ্ট হয়ে যাবে। টিউবুলার গুলা নষ্ট হয়ে গিয়া কি হবে? ওইখানে যদি আপনি অনেক সময় ধরে রুগীকে কিডনির রুগীকে বা এমন রুগী আসে যে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আসছে, বেচারা ব্যথা সহ্য করতে পারতেছে না, এইভাবে খাইতেছে, খাইতে খাইতে তার কি হয়েছে? তার কিডনি ডিপে গিয়ে, এটাকে আমরা বলি প্যাপিলারি নেক্রোসিস, সম্ভবত এটা কিডনি ডিপে গিয়া তার কি হয়? নেক্রোসিস হয়ে যায়। সো আর যদি সিকেডির পেশেন্টকে দেওয়া হয়, এইভাবে দিতে থাকলে আস্তে আস্তে তার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে হচ্ছে অ্যাকিউট কিডনি ফেইলিউর, এটাকে ভদ্র করা হয়েছে নামটা এই গত 5-7 বছর 10 বছর আগে। ঠিক আছে, তো এই জিনিসটা হয় হচ্ছে যখন আমরা এনএসআইড গুলা ইউজ করি, স্পেশালি মনে রাখবেন এনএসআইড ডায়াবেটিক পেশেন্ট, কিডনি ডিজিজের হিস্ট্রি আছে এইরকম পেশেন্ট, কিডনি ডিজিজ আছে এইরকম পেশেন্ট, এদের জন্য এটা বিষ, তাকে বিষ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে তার রিকারেন্ট ডিহাইড্রেশন হয়, রুগীর প্রচুর পরিমাণে এই ডায়াবেটিসের রুগীদের প্রচুর ডিহাইড্রেশন হয়, এবং এই ডিহাইড্রেশনের কারণে তার ইসকেমিক টিউবুলার ইনজুরি হয়, এবং সেখান থেকে তার কিডনির যে নেফ্রন বা ছাকনি এটা লস হয়। কনসিকুয়েন্স কি হয়? অ্যাকিউট কিডনি ডিজিজ হয়, 2-1 দিন আইসিইউতে থাকে, বেরিয়ে আসে, কিছুদিন পরে দেখা যায় তার ক্রনিক কিডনি ডিজিজ শুরু হয়েছে, স্টেজ হচ্ছে 2। মনে রাখবেন যে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3 থেকে 4 পর্যন্ত মোস্ট অফ দা ভালো ডাক্তাররা 4-এ, আর একটু কম জানেন যারা, তারা হচ্ছে 3-তে গেলে বলবেন যে রুগীর কিন্তু হার্টের উপরে রিস্ক চলে আসছে, কারণ ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 4, সিকেডি স্টেজ 4 সবসময় এটা ভয়াবহ। তো এইটা হচ্ছে এই এই অ্যাকিউট কিডনি ইনজুরি যাদের হয়, অ্যাকিউট কিডনি ইনজুরি বেশি না, বছরে যদি কারো 2 বার হয়, 2 বছর যদি হয়, তার সে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 2-তে গিয়ে সরাসরি ঢুকবে। এরকম আমরা অনেক দেখছি, এবং এটা কিন্তু খুব বড় প্রবলেম। তাই আমরা একটু এগুলো আলোচনা করলাম, এখন আমরা একটু রুগীর সিমটমের মধ্যে যাই। তো রুগী প্রথম দিকে আসা আমাকে কি বলবে? রুগী প্রথম দিকে আসলে বুঝতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যদি বুঝতে পারে, এখন এটা আসলে আপনার ইন্টারপ্রেট করার প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। আহ, প্রথম হচ্ছে তার প্রথম যেটা হবে এটা হচ্ছে যে তার মানে ফ্যাটিক। মনে রাখবেন যে কোনো আহ, যদিও এটা অফ দা টপিক কথা, যে কোনো রুগী, যে কোনো ডায়াবেটিক রুগী আইসা যদি আপনাকে বলে যে ভাই আমার ইরেকশন প্রবলেম হচ্ছে, যে কোনো ডায়াবেটিক রোগী আইসা যদি আপনাকে বলে যে আমার ইরেকশন প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি হি ইজ এক্সপেরিয়েন্সিং অ্যাড্রিনালিন ফ্যাটিক, এবং সে অ্যাড্রিনালিন ডিসফাংশন আসলে এক্সপেরিয়েন্স করতেছে। তো প্রথম কথা হচ্ছে তার এই যে প্রচন্ড পরিমাণ ফ্যাটিক হবে, ইরেকটাইল ডিসফাংশন হবে হালকা, কারণ ওই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড ছাড়া ইরেকশন করানো সম্ভবই না। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড যত উইক হতে থাকবে ইরেকশন তত করতে থাকবে। ঠিক আছে, আর ডক্টর রাত্রে বেলা প্রস্রাব প্রস্রাব এগুলা হয়। ঠিক আছে, যখনই প্রোটিন যাবে পেশাবের সাথে, যখনই প্রোটিন যাবে তখন কি হবে? তখন বমি ইয়া হবে, পেশাব করার পরে দেখা যাবে যে অনেক অনেক পরিমাণ ওই আমাদের বাংলাদেশে আগে ছিল বা এখনো আছে কিনা জানি না, ওই যে জেটের মতো, জেট দিয়া কাপড় ধুলে যেরকম ফেনা ফেনা হয়ে যায়, এরকম পেশাবটা ফেনা ফেনা হয়ে যাবে, তখন তার অ্যালবুমিনুরিয়া শুরু হয়েছে। এবং অ্যালবুমিনুরিয়া দুই রকম, একটা মাইক্রো অ্যালবুমিনুরিয়া, একটা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। মোর দেন 300 হচ্ছে ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া, এটা মোস্ট সাংঘাতিক একটা ইয়ে। আর যদি রাত সন্ধ্যার পরে যদি তার হালকা হালকা যদি পা গুলা ফুলে থাকে, অথবা তার হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবেই হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না, ওই 130 থেকে নামতেছে না, ধরেন 130 আর 90 আছে, ডায়াস্টোলিক তো নামার প্রশ্নই আসে না, সিস্টোলিকও নামতেছে না।
যদি এই কয়েকটা সিমটম পান, আপনি কিন্তু মনে করবেন যে এই রোগীকে কিডনি টেস্ট দিতে হবে, তাকে তার কিডনি ফাংশন টেস্ট দিতে হবে, তার ইউএসজি দিতে হবে। আচ্ছা, আমরা ওইটাতে আসতেছি একটু পরে, ঠিক আছে? এবং লেটার স্টেজে আইসা প্রথম রোগী কি করবে? প্রথম রোগী অ্যানিমিয়া নিয়ে আসবে। কিছু রোগী অ্যানিমিয়া নিয়ে আসবে, আইসা বলবে যে আমি অসম্ভব রকম এক্সস্টেড। কিছু রোগী আহ শ্বাসের কষ্ট নিয়ে আসবে, কোনো সমস্যা নেই, ফুসফুস টুসফুসে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তখন আইসা দেখবেন যে আপনি তার মেটাবলিক প্রবলেম আছে, তার অ্যানিমিয়া আছে, তার যখন ব্লাডের টেস্ট দিবেন তার অ্যানিমিয়া আছে, তার অসমোটিক প্রেশার অনেক হাই আছে, ঠিক আছে? হ্যাঁ, যে আবার কিছু রুগী আসবে যে জুতা পায়ের মধ্যে আটকে গেছে, মানে পা ফুলে গেছে, সহজ কথা, ঠিক আছে? পাই ফুলে গেছে, ইডিমা নিয়ে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে যখন ইউরিয়া বেড়ে যাবে এই সমস্ত রোগী, তখন এরা কি করবে না, খাবারে কোনো টেস্ট পাবে না। আমি অনেক বড় বড় প্রফেসরদেরকে জিজ্ঞাসা করতে দেখছি যে আপনি কি টেস্ট পান, মুখের টেস্ট আছে, মুখে কি স্বাদ পান, মুখের মুখের মধ্যে যেটা খাইতেছেন ওটা মানে ইয়ে পান? কিডনি রোগীরা পায় না, যাদের ইউরিয়া বাইরে থাকে। যত বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে তত বেশি মাসেল ক্র্যাম্প হবে, কাফ মাসেল ক্র্যাম্প হবে। কারণ কি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, ইলেকট্রোলাইট এটা হবেই, ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে রাত্রেবেলা প্রস্রাব হবে, যত বেশি, ঘন্টায় অন্তত একবার দেড়বার প্রস্রাব হবে। তো এটা এটা পেশেন্টরা এগুলা ফিল করবে, ঠিক আছে? এখন আমরা সিকেডি ডায়াগনোসিস কিভাবে করব? আমরা সিকেডি ডায়াগনোসিস যখন করব, এখানে তো আমরা অনেক কিছু বলছি। সিকেডি ডায়াগনোসিসের প্রথম কথা হচ্ছে যে সিকেডি ডায়াগনোসিস আমরা বলে আসছি, ব্লাড প্রেশারের কথা বলে আসছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন সিকেডি ডায়াগনোসিস করব, তখন আমরা শুধু সিকেডি ডায়াগনোসিস করব না, যেটা আমি এখানে লিখি নাই। আমরা যখন সিকেডি ডায়াগনোসিস করব বা একটা রোগী কেমন আছে সেটা যদি জানতে হয়, তখন আমরা যদি ডায়াগনোসিস করি, তখন আমরা একটা বড় টেস্ট লিখব, প্রাইসি টেস্ট। 14,000 14,500 টাকা লাগবে, কিন্তু এটা লিখবো কারণ এগুলো আমি আলাদা করে দিলেও তার 14,000 14,500 টাকা লাগবে। টেস্টটার নামটা হচ্ছে কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল। এটা আমরা আমেরিকাতে অনেক বেশি করি। কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল বাংলাদেশে আইসিডিডিআরবি তে করা হয়। অন্য হাসপাতালে করা হয় কিনা আমি জানি না, কারণ আমি আমার রোগীদেরকে আইসিডিডিআরবি থেকে করতে বলি। কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল করতে বলবো। কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল করলে আমি কি কি জানবো? আমি তার পুরো হার্ট থেকে শুরু করে, তার হার্টের ট্রাইগ্লিসারাইড থেকে শুরু করে, মানে লিভারের ট্রাইগ্লিসারাইড থেকে শুরু করে, ট্রাইগ্লিসারাইড থেকে তো হার্টে কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে সেটা বুঝবো, কারণ ডায়াবেটিস হলে তার ট্রাইগ্লিসারাইড হাই থাকবে। আমি তার পুরা লিভার ফাংশন দেখবো, আমি তার পুরা কিডনি ফাংশন দেখবো, পুরা সিস্টেমটাই আমি দেখবো, মেটাবলিক সিস্টেমটাই আমি দেখবো। আমি তখন বসে বসে জিএফআর, ইউরিন, সিরাম ক্রিটিনিন, অ্যালবুমিনুরিয়া, এগুলা অ্যালবুমিন এগুলো আমি দিব না, কারণ এগুলা সব একসাথে বেড়ে আসবে। যেই পেশেন্ট এফোর্ড করতে পারবে না, তাকে আমি সোজা এইভাবে না খেলে উল্টা করে খাওয়াইতে হবে, তাকে আমি সোজা লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট লিখে দিব, এগুলো সব কভার করবে। হ্যাঁ, কারণ আমার যখন কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেলে আমার ইউএসজি লাগবে, কিডনি রোগী ইউএসজি খুব ইম্পর্টেন্ট, ইউএসজি লাগে সেখানে। ইউএসজি, কারণ কিডনি ছোট হয়ে যায়, যত বেশি জিএফআর কমতে থাকবে, যত বেশি কিডনি ইনফ্লামেশনে পড়বে, কিডনি ছোট হয়ে যেতে থাকবে, যে ইয়ে লাগবে, ঠিক আছে? তো আমি অ্যালবুমিনুরিয়া স্টেজিং করব। অ্যালবুমিনুরিয়া স্টেজিং, সে যদি বলে যে না আমি কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল দিব না, তখন আমরা অ্যালবুমিনুরিয়া স্টেজিং করব। কিভাবে করব? টেস্টটার নাম হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এবং এই অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যখন আমরা করব, তখন আমরা কি দেখবো? আমরা এই অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখবো। যখনই দেখবো এটা মোর দ্যান 30, তখনই বুঝবো যে কিডনি ড্যামেজ শুরু হয়ে গেছে। ডায়াবেটিস অ্যাকম্পানি থাকলে তো কোনো কথাই নেই, ডায়াবেটিস যদি সাথে থাকে কোনো কাহিনী নেই, ঠিক আছে? যত বেশি তত তার কিডনি ড্যামেজ শুরু হচ্ছে। এবং সাথে আমরা কি দিব? আমরা ক্রিটিনিন দিব। ক্রিটিনিন ট্রেন্ড, কিন্তু আসলে ক্রিটিনিন কনক্লুসিভ টেস্ট না। টেস্ট দুই রকম, একটা কনক্লুসিভ টেস্ট, একটা ইনকনক্লুসিভ টেস্ট। কিডনির ক্রিটিনিন কনক্লুসিভ টেস্ট না। কিডনির কনক্লুসিভ টেস্ট হচ্ছে জিএফআর, ইজিএফআর। তো ইজিএফআর কি করে? ইজিএফআর আমাকে কি বলবে? ইজিএফআর আমাকে স্টেজ বলবে। এটা কি
90 আছে, নাকি এটা 90 এর নিচে 60 পর্যন্ত আছে, নাকি 60 এর নিচে 40 পর্যন্ত আছে, নাকি 30 পর্যন্ত আছে, নাকি আইসা 15-তে ঠেকছে, 10-এর নিচে গেলে কিডনি বাদ। ঠিক আছে। এবং আমরা ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিন অ্যানালাইসিস করে আমরা কি দেখব? আমরা দেখব, সেখানে আমরা ফার্স্ট দেখব যে এই স্পেসিফিক গ্রেভিটি কত। স্পেসিফিক গ্রেভিটি যখন আমরা কম দেখব, তখন আমরা দেখব ইউরিয়া ঠিক আছে কিনা, তার অ্যালবুমিন কতটুকু যাচ্ছে, ওইখানে কোনো ব্লাড যাচ্ছে কিনা, স্টিকি ব্লাড যাচ্ছে কিনা। এগুলা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এগুলা আমাকে পরে বলবে যে আমার আসলে কি করতে হবে। এগুলো আমাকে পরে বলবে। সো আমরা টেস্ট করবো। আমরা পেশেন্ট যদি এফোর্ড করতে পারে, যদি ধরেন কষ্ট হয় একটু, 15,000 টাকা জোগাড় করা তো কঠিন এই বাজারে, আমরা জানি। কিন্তু আমরা তাকে কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল দিব, আমরা কমপ্লিট একটা পিকচার পাবো, এবং এই পিকচারটা অত্যন্ত জরুরি। কারণ এমন হইতে পারে যে তার কিডনির ফাংশন গুলা ঠিক আছে, কিন্তু যেহেতু আমি কিডনির উপরে কাজ করতেছি, তার লিপিড প্রোফাইল বাইরে এটা 1300 হয়ে গেছে, মানে তার হার্ট ব্লক হয়ে আছে। আমি এটা কিভাবে পাবো? তা আমি কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল দিব। কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল দিলে এটা কাজ হয়ে যাবে। এবং আমরা কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল আমরা কনফার্ম করব, বাংলাদেশ থেকে করলে আমরা কনফার্ম করব, রুগীকে বলে দিবেন যে আপনি ইবনে সিনা, পপুলার এই সমস্ত ফালতু জায়গা থেকে করবেন না। ডু, এবং ইভেন সিএমএইচ থেকেও না। আই নিড দ্য রেজাল্ট ফ্রম আইসিডিডিআরবি, বিকজ আইসিডিডিআরবি যে কোনো ক্রনিক লেভেলে যখন একটা রিপোর্টকে তারা ইন্টারপ্রেট করে, তারা রিপোর্টটা 3 বার চেক করে। নো আদার ইনস্টিটিউশন ইন বাংলাদেশ এটা করে, কেউ করে না, এটা আইসিডিডিআরবি করে। এবং আমি তো পারতে ওই ইবনে সিনা এগুলার রিপোর্ট নেই না। তো এটা গেল একটা। এখন প্রবলেম হচ্ছে আমি আসলে কিভাবে এটা ম্যানেজ করব। আমি কিন্তু হোমিওপ্যাথি করবো, আমি তো অ্যালোপ্যাথি করবো না। আমি এটা আসলে কিভাবে ম্যানেজ করব। তো আমার ফার্স্ট ফার্স্ট আমার ইয়াতে কি থাকবে এখানে, এই কথা বলার কোনো দরকার নাই যে আহ এটা একটা কনস্টিটিউশনাল মেডিসিন দিলে এটা সলভ হয়ে যাবে। কনস্টিটিউশন ওই আমাদের আতিকুল আতিকুল স্যার আমাদেরকে লেভেল অফ হেলথ পড়াইছেন, উই নো অ্যাবাউট ইট, ইউ নো। কনস্টিটিউশনাল মেডিসিন দিলে সলভ হবে যদি সে হেলথ লেভেল 1-এ থাকে বা 2-তে থাকে। যেমন লেভেল 6-এর নিচে আসলো, 7 আসলো বা 8-এ আসলো, এটা একটা অ্যাবসার্ড কথা। এবং কিডনি রুগীরা লেভেল 6-এর নিচেই থাকবে। সো ব্লাড প্রেশার, আমার ফার্স্ট ফোকাস থাকবে তার ব্লাড প্রেশার কমানো। কারণ আমি আপনাদেরকে আমাদের একটা কিডনি রুগীর কথা বলি, এটা আমেরিকান রুগী, এটা আমার বড় ভাইয়ের রুগী, কারণ আমি তখনও শিখতেছি ওনার কাছ থেকে। রুগীটা ভালো ছিল, জিএফআর 4-এ অনেক ভালো ছিল, প্রায় 8 মাস 9 মাস ভালো ছিল। এটা একটা অকল্পনীয়। মারা গেল কিভাবে? মারা গেল হচ্ছে ব্লাড প্রেশার যে 280 হইলো আর নিচের প্রেশার যে 210 হইলো, এটা 7 দিন ধরে কন্ট্রোল করা গেল না। এরপরে এই রুগীটা ব্রেন স্ট্রোক করলো। এখন ব্রেন স্ট্রোক করলে যখন ওদের ইমার্জেন্সিতে নিয়ে গেল, ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওরা দেখলো যে আধা কেজির কাছাকাছি ব্লাড ব্রেনের ভিতরে জমা হয়ে গেছে, এইটাকে বাইর করা তাদের পক্ষে সম্ভব না। তখন তারা ওনার ওয়াইফকে ফোন করে বলে দিল যে দেখো তোমার হাজবেন্ডের ব্রেনের ভিতরে আধা কেজি ব্লাড জমা আছে, এটা বাইর করা সম্ভব না। এটা বাইর করতে গেলে এই রোগীটা মারা যাবে, তার চেয়ে ভালো যতক্ষণ থাকে এইভাবে থাকুক, এটা সম্ভবই না। তো কিডনি ডিজিজ আপনার কাছে রুগী আসবে, সেটা ক্রিটিনিন বেশি নিয়ে আসুক আর জিএফআর কম নিয়ে আসুক, কিছু আসে যায় না। আপনার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। সেকেন্ড জিনিস হচ্ছে, এটা আপনি সম্ভবত অ্যালোপ্যাথিক সিস্টেমে পারবেন না। কারণ অ্যালোপ্যাথিক সিস্টেমে যত দিন যাবে তত ওষুধগুলো রেজিস্ট্যান্ট হতে থাকবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। ইভেন ইন এটা হোমিওপ্যাথিতে হয়তো বা কিছুটা করা সম্ভব। এটা হচ্ছে যে কোনো ভাবে 7-এর নিচে নামাইতে হবে তার HbA1c। ঠিক আছে। তার ইউরিনে অ্যালবুমিন থাকা যাবে না।
কারণ ইউরিনে অ্যালবুমিন থাকলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কিডনি ডিজিজের রোগী কমপক্ষে 40 মিনিট হাঁটবে। তাকে কোনো ধরনের কোনো নেফ্রোটক্সিক রেমেডি দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো স্টেরয়েড দেওয়া যাবে না, স্টেরয়েডও দেওয়া যাবে না, নেফ্রোটক্সিক রেমেডিও দেওয়া যাবে না, দিলে খারাপ হয়ে যাবে রোগী, কোনো সন্দেহ নেই। ঠিক আছে। তার এনিমিয়া কন্ট্রোল করতে হবে। কিডনি ডিজিজ রোগী অনেক বেশি অ্যানিমিয়া হয়, এনিমিয়া হলে কি কি করবে, বলবে আমার মাথা ঘুরায়, ডিজি লাগে। তার বোন ডিজিজ কন্ট্রোল করতে হবে, তার অ্যাসিডোসিস কন্ট্রোল করতে হবে, তার হার্টের প্রবলেম কন্ট্রোল করতে হবে। এগুলা চিন্তা করে আপনাকে হোমিওপ্যাথিক রেমেডি আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। এখন প্রথম যেটা আমরা করব, এটা হচ্ছে আমরা ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার পরে, এটা ঠিক মতো রেমেডি করলে হয়তো 10 দিন বা 15 দিন লাগবে, এটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না আসবে বা স্ট্রোকের সময় না আসবে, ঠিক হয়ে যাবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার পরে আমরা একই সময়ে আমরা অসম্ভব এগ্রেসিভলি চেষ্টা করব জিএফআর এর দিকে তাকাইতে। কারণ জিএফআর আসলে 20-এর নিচে যখন নেমে যাবে, তখন আপনি রুগীটাকে কন্ট্রোল করতে পারবেন না, কখনোই পারবেন না। এরপরে হচ্ছে তার পেশাবে দেওয়া প্রোটিন বেরোচ্ছে কিনা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা আমাদের কন্ট্রোল করে নিয়ে আসতে হবে। ঠিক আছে। হুম। এবং তার ডায়েট ঠিক রাখতে হবে। কিডনির রুগীরা আসলে ঠিক হয় না বা দীর্ঘ সময় স্টে করে না, কারণ হচ্ছে ডায়েট। কারণ হচ্ছে ডায়েট। এখন যখন আমরা একটা কিডনি রোগীর চিকিৎসা শুরু করছি, তখন আমরা তাকাবো কোন দিকে? আমাদের তাকানোর তাকানোর ইয়া কি? আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন দিচ্ছেন বা কি অ্যালোপ্যাথিক মেডিসিন দিচ্ছেন, আই ডোন্ট কেয়ার। আপনাকে প্রথম যেটা তাকাইতে হবে কিডনির জন্য, এটা খুব ডেঞ্জারাস জিনিস তো। কিডনির জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, জিএফআর এবং ক্রিটিনিন, এটার কোয়ার্টারলি আপনাকে এটা অ্যাসেসমেন্ট করতে হবে। ইউরিনের এসিআর দেখতে হবে। ঠিক আছে। অ্যালবুমিন ক্রিটিনিন রেশিও আর কি দেখতে হবে। ইলেকট্রোলাইটস, পটাশিয়াম অবশ্যই 6.5-এর উপরে যাইতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ। হিমোগ্লোবিন কমতে পারবে না, হিমোগ্লোবিন 9-এর নিচে যাইতে পারবে না। প্যারাথাইরয়েড হরমোন ঠিক থাকতে হবে, প্যারাথাইরয়েড হরমোন শরীরের প্যারাথাইরয়েড হরমোনের ইয়া ঠিক থাকতে হবে। এবং অ্যালবুমিন কন্ট্রোল করতে হবে। এটা আমি বললাম তো আপনাকে। আমি আমার বড় ভাই একটা কথা আমাদেরকে বলেন আর কি, যে একটা কিডনি ডিজিজের রোগী দেখার 20টা আলাদা ডিজিজের রোগী দেখা একরকম, কারণ রোগী মিনিটে মিনিটে টেক্সট করে, মিনিটে মিনিটে কল দেয়। এগুলা কিন্তু আপনাকে সব কন্ট্রোল করতে হবে। এবং এগুলা আপনি মনে করবেন না যে আপনি, রোগী যদি লেভেল অফ হেলথের 1 to 3-এর মধ্যে না থাকে, আপনি একটা কনস্টিটিউশনাল মেডিসিন মেনটেন করতে পারবেন, এটা কখনোই মনে করবেন না। ঠিক আছে। এখানে আমাদের একটা এমএইচ বিও এনইএস, এটা নেমোনিক আছে। এটার হচ্ছে কি সিকেডির কমপ্লিকেশন গুলা কি কি হয়। সবচেয়ে বড় কমপ্লিকেশন অ্যাসিডোসিস হয়, তারপরে অ্যানিমিয়া হয়, আমরা অনেক ভালোভাবে কথা বলবো। হাইপার টেনশন তো আমি বলছি। বোন ডিজিজ হয়, কারণ প্যারাথাইরয়েড হরমোন লো হয়ে যায়, ভিটামিন ডি লো হয়ে যায়। ঠিক আছে। ফ্লুইড ওভারলোড হয়, নিউরোপ্যাথি হয়, ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সে রোগী মরে যায়, এরকমও দেখছি। সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়। ঠিক আছে। চুলকানি তো আছেই, চুলকানি তো আছেই। এখন কার্ডিওভাস্কুলার সিমটম, যেটা সবচেয়ে ডেঞ্জারাস, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, এবং যেটা হলে আসলে কিডনি রোগী বাঁচে না। বাস্তব কথা হয়েছে এটা। আহ খুব কম বাঁচে। হয়তো 500 কিডনি রোগীর মধ্যে যদি আপনি গড় করেন, 10 জন বাঁচবে কিনা সন্দেহ আছে, যদি ডায়াবেটিস হাই থাকে। কারণ রুগীর আইসিইউতে নেওয়ার পরেই আপনি দেখবেন যে রুগীর মাল্টিপল অর্গান ফেইলিউর শুরু হয়েছে। সো খুবই অ্যাগ্রেসিভলি বিপি কন্ট্রোল করতে হবে।
ঠিক আছে? এবং তারা স্ট্যাটিন থেরাপি দেয়। আমরা জিএফআর কমায়, আমাদের জিএফআর যখনই 60 নিচে চলে যাবে তখনই আমার তার হার্টের দিকে তাকাইতে হবে। এনিমিয়া ঠিক রাখতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, পালপিটেশন ঠিক রাখতে হবে। এবং মাথায় রাখবেন আরেকটা গ্যাঞ্জাম হচ্ছে এই যে সিকেডি রিলেটেড এনিমিয়া, ইরিথ্রোপয়েটিন কমে যায়, ওরা ইনজেকশন দেয়, খুব দামি ইনজেকশন দেয়, সম্ভবত 2300 টাকা, 2300 বা 2400 টাকা। আর ফাইজারেরটা সম্ভবত 14 বা 15 হাজার টাকা, আমি যতদূর আমার মনে আছে। তো ওরা ইরিথ্রোপয়েটিন দেয়, ঠিক আছে। আয়রন ডিফিসিয়েন্সি, ইরিথ্রোপয়েটিন কমে গেলে ওরা দেয়, এটা এটা সত্য কথা, চেষ্টা করে। এবং রোগী কিছুদিন ভালো থাকে, 2-3 বছর ভালো থাকে। ফাংশনাল আয়রন ডিফিসিয়েন্সি হয়, ঠিক আছে। মাথায় রাখতে হবে কি, যে ফেরিটিন ঠিক থাকে, ঠিক আছে, হিমোগ্লোবিন 10-এর থেকে না নামে, ঠিক আছে। এবং হিমোগ্লোবিন যাতে 11.5 বা 11-এর উপরে না ওঠে। যেমন ধরেন আপনার রুগীর কি হলো, ডিসলিপিডিমিয়া হলো, লিপিড অনেক হাই হইলো, হিমোগ্লোবিন তখন যদি 16-তে চলে আসে বা 15-তে চলে আসে, আপনি লিখে রাখেন যে এই রুগীর কার্ডিয়াক, সরি, এই রুগীর এমআই হওয়ার চান্স অনেক বেশি, হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। কিডনিতে রুগীর যদি হিমোগ্লোবিন 11, 11.5-এর উপরে চলে আসে, সিকিডি স্টেজ 3 পরে রুগীর এমআই হওয়ার চান্স অনেক বেশি। কেমন? ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে, পটাশিয়াম ডায়েট কম দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এর সব সময় ভিটামিন ডি ধরে রাখতে হবে, ভিটামিন ডি ধরে না রাখলে ভিটামিন ডি দিতে হবে, ডোন্ট কেয়ার। আপনি দিবেন, আপনি সাপ্লিমেন্ট লিখবেন। হুম। আপনি এটা হোমিওপ্যাথি বললে বসে থাকবেন না, কারণ রুগী বাঁচাইতে হবে। ভিটামিন ডি যত কমতে থাকবে ইনফ্লামেশন। ভিটামিন ডি, ভিটামিন ডি নিয়ে আসলে কোর্স হওয়া উচিত 2-3 মাসের। কারণ বডির ভিটামিন ডি এমন একটা জিনিস, এমন একটা মজার জিনিস, যে ভিটামিন ডি যদি তা কারো বডিতে ঠিক মতো থাকে, তার বডির 60% ইনফ্লামেশন কন্ট্রোল থাকে। আমি ইংল্যান্ডের অনেক প্রেসক্রিপশন দেখছি, যেখানে আমি অনেক ক্যান্সারে আমি দেখছি, যেই ডাক্তারের কাছে দেখ সে কিন্তু ভিটামিন ডি লিখতেছে। ভিটামিন ডি কিন্তু কোনো ইয়া না। ভিটামিন ডি ঠিক রাখতে হবে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনি শুধু ওষুধ দিয়ে বসে থাকবেন, এগুলা দেখবেন না, আপনার রুগীর খবর আছে, সাথে সম্ভবত আপনারও খবর আছে, ঠিক আছে। মনে রাখবেন যে সিকেডিতে সবচেয়ে বেশি রুগী মারা যায় হার্ট অ্যাটাক করে, এটা মনে রাখবেন। এবং আমি এটা কয়েকজন ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন দেখা পাইছি বা ডাক্তার সাহেবের কথা দেখা পাইছি, উনারা কি করেন, উনারা স্ট্যাটিন গুলা বন্ধ করে দেন। এই কারণে আমি এটা স্পেসিফিক্যালি লিখছি, ওনারা স্ট্যাটিন গুলা বন্ধ করে দেন। স্ট্যাটিন বন্ধ করা যাবে না। আমার আজকে সময় নেই, আমার 10টা 27 বেজে গেছে, নতুবা আমি স্ট্যাটিন নিয়ে বললে 15 মিনিট বলতে পারতাম স্ট্যাটিন কেন বন্ধ করা যাবে না। ওদের মেডিসিন আপনার বন্ধ করার দরকার নেই। আপনাকে কি দেখতে হবে, আপনাকে দেখতে হবে যে যত বেশি কিডনি খারাপ হবে তত বেশি তার হার্টের লেফট সাইড খারাপ হতে থাকবে, এটা ফুলে যাবে, এটা বড় হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে কিনা এটা দেখতে হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হচ্ছে কিনা, পা ফুলে যাচ্ছে কিনা, শুইলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে, পালপিটেশন হচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, কিডনি 90% রোগী মারা যায় হার্ট অ্যাটাকে, 90% অফ দ্য কিডনি পেশেন্ট। স্টার্ট করবেন কখন ডায়ালাইসিস? ডায়ালাইসিস স্টার্ট করবেন যখন পটাশিয়াম 6.5-এর বেশি থাকবে এবং পটাশিয়াম কন্ট্রোল করতে পারবেন না। ফার্স্ট কথা, যখন জিএফআর 10-এর নিচে নেমে যাবে, তখন আপনি আপনার রুগীরে বলবেন যে ভাই ভাই তুমি যাও, ক্যানুলা করো, ক্যানুলা করে ওয়েট করো, জিএফআর যদি 10-এর নিচে নামে তুমি ডায়ালাইসিস শুরু করে দাও।
যদি আপনি পটাশিয়াম কন্ট্রোল না করতে পারেন, আপনি ক্যালিফস দিয়ে পটাশিয়াম কন্ট্রোল করতে পারবেন, এটা ভাইবেন না, এটা সম্ভব না। তো তখন আপনি ডায়ালাইসিসে পাঠাবেন। যদি তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকে তাইলেও তার ডায়ালাইসিসে পাঠাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম ভলিউম 6.5 এর নিচে নামানো যাচ্ছে না। যত চেষ্টাই করা হচ্ছে, 2 মাস ধরে চেষ্টা করা হচ্ছে, এটা ডায়ালাইসিসের গোল্ডেন রেড লাইন, এটা অত্যন্ত বড় রেড লাইন, বিগ রেড লাইন। সেকেন্ড জিনিস হচ্ছে যখন জিএফআর কমে যাচ্ছে এবং 10-এর নিচে চলে যাচ্ছে, এই সমস্ত ডিজিজে এই সমস্ত রোগী রাখবেন না। রাখলে হয়তো আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, কেন রাখবেন আপনি? ঠিক আছে। আর এখানে আমি ইউরেমিয়া লিখছি, এই ইউরেমিয়া হইলে ওই রোগী আইসিইউ তে চলে যাবে, কারণ ইউরেমিয়া যখন হবে তখন ওই রোগীর এনসেফালোপ্যাথি হবে। এনসেফালোপ্যাথি হইলে আইসিইউ তে চলে যাবে। দেখবেন আইসিইউ তে গিয়ে দেখবেন কিডনির রোগী, সমস্ত বডি প্যারালাইসিস, হার্ট কাজ করতেছে 20%, 20টা শ্বাস নেওয়ার কথা, রোগী 11টা 12টা শ্বাস নিতে পারতেছে। আর চোখগুলো হইলো গিয়া খোলা, চোখ দিয়ে সবকিছু দেখতেছে কিন্তু কোনো কিছু ইয়ে করতেছে না। এটা হচ্ছে ক্লাসিক্যাল এনসেফালোপ্যাথির ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ঠিক আছে। সরি। খুব ইম্পর্ট্যান্ট একটা স্লাইড, যে কখন আপনি পেশেন্টকে নিবেন এবং নিবেন না, কখন আপনি পেশেন্টকে নিবেন এবং নিবেন না। এরপরে মনে হয় আর একটা স্লাইডই বাকি আছে। এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড এবং এটা আপনাদের জন্যই বানানো। খুব কশাসলি নিতে হবে, হ্যাঁ, কারণ কিডনির রুগী, প্রথম কথা হচ্ছে আপনি যদি ট্রেন্ড না হন, আপনি যদি কোনো স্যারের সামনে দাঁড়ায় না দেখেন উনি কিডনি, আপনি ম্যাটেরিয়ামিডিকে কি জানেন না জানেন কিচ্ছু আসে যায় না, আপনি পারবেন না আসলে। কারণ আপনি ম্যাটেরিয়ামিডিকে জানেন যে বারবেরিস এভাবে কাজ করে, কিন্তু আপনি জানেন না বারবেরিসে কিডনির অ্যাকশনটা কোথায় হয়। আপনি জানেন যে কি এল সিরাম কাজ করে, এল সিরাম কি করে আপনার জানা নেই। এল সিরামের রুগী পরের দিন আইসা কি বলে, কতদিন পরে রেজাল্ট দেয় আপনার জানা নেই। স্টিগম্যাটামাইডিস কিভাবে কাজ করে আপনি জানেন না। সো নেভার এভার আপনারা এই এই এটা করেন না, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি আপনার চেম্বারের বদনাম হয়ে যাবে, চেম্বার পাল্টাইতে হবে। প্রথম কথা হচ্ছে যখন দেখবেন যে এইখান থেকে রুগীটা আসবে, হ্যাঁ, আমি আমি পরে চলে গেছি আর কি, এটা আমি আসলে খুবই তাড়াহুড়া করে লিখছি এই কারণে। আহ, এখান থেকে আসবে রুগী প্রচন্ড রকম অ্যালবুমিনুরিয়া নিয়ে আসবে, মোর দেন 300 400 এরকম নিয়ে আসবে। অ্যালবুমিন যদি আপনি 30-এর বেশি, 300-এর বেশি পান, ওটাকে আমরা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া বলি। সেই ক্ষেত্রে আপনি নিবেন কিনা 1000 বার ভাববেন, কারণ আপনার এক্সাক্ট ট্রেনিং না থাকলে এটা আপনি পারবেন না। সেকেন্ড জিনিস হচ্ছে যে যদি আপনার হাইপার টেনশন, যদি রুগী আইসা বলে যে আমার হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না, এটা অসম্ভব, এটা অসম্ভব কঠিন। থার্ড জিনিস হচ্ছে যদি তার 5টা জিএফআর করা থাকে এবং আপনি দেখেন যে প্রতি বছর 5-এর থেকে বেশি করে কমতেছে, ধরেন 5 বছর আগে 90 ছিল, 5 বছর পরে আইসা এটা 45 হয়ে গেছে, তাহলে 5-এর থেকে বেশি করে কমতেছে। ইয়ারলি যদি 5-এর থেকে কমে, এই কেস নেওয়া আপনার জন্য কঠিন, কারণ কিডনি ডিজিজ কিন্তু টিউবারকুলোসিস মায়াজমের মধ্যে থাকে আর কি, অসম্ভব ফাস্ট এবং অসম্ভব আনকন্ট্রোলেবল। ঠিক আছে, আনকন্ট্রোলেবল। আহ যদি তার পটাশিয়াম বাইরে যেতে থাকে, যদি তার পটাশিয়াম বাইরে যেতে থাকে এবং আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, ডাক্তার কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার যদি ট্রেনিং না থাকে তাহলে আপনি এটা নিয়েন না, এখানে বিপদে পড়তে হবে। ঠিক আছে। লাস্ট হচ্ছে কি করবেন, হেমোডায়ালাইসিস কখন করবেন। লাস্ট স্লাইড আজকে, হেমোডায়ালাইসিস কে কখন করবেন। হেমোডায়ালাইসিস যখন করবেন, যখন তার এই যে হেমোডায়ালাইসিস যখন করবেন, তখন মাথায় রাখবেন যে তার সার্ভাইভাল রেট বাংলাদেশে করলে less than 5 years।
ঠিক আছে? 5 বছরের বেশি এই রোগীটা বাঁচবে না যখন আপনি হিমোডায়ালাইসিস করবেন ইয়েতে, বাংলাদেশে। বাইরে করলে হয়তো 10 বছর বাঁচবে, কারণ বাইরে করলে যে কোনো ভাবেই হোক তার ব্লাড প্রেশার কন্ট্রোল করে নিয়ে করা হবে। বাংলাদেশে করলে এটা তাকানো হয় না, কম তাকানো হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হেমোডায়ালাইসিসে বাংলাদেশে, আপনাদেরকে একটা কাহিনী বলি। এটা হচ্ছে একটা সময়, মানে আজকে থেকে 10 বছর আগে, 12 বছর আগে, আহ, সারা বাংলাদেশে, এখন চেঞ্জ হয়েছে কিনা আমার জানা নেই, আমি বলতে পারবো না, হয়তো চেঞ্জ হয়েছে, কারণ এখন এখন সারা বাংলাদেশে শুধুমাত্র হার্টের সমস্ত সাপোর্ট ছাড়া, হার্টের সমস্ত সাপোর্ট সহ আইসিইউ ছিল একটা হাসপাতালে, সেটা হচ্ছে ল্যাবেড। এর বাইরে হার্ট অ্যাটাকের রুগীর হার্ট অ্যাটাকের রুগীর কি হয়, কিডনি বসে যায়, সাপোর্ট ছিল না। মানে আজকে থেকে 10 বছর আগের কথা বলি। আর হেমোডায়ালাইসিসে যেটা হয়, এটা হচ্ছে যে হাইপোটেনশন হয়, প্রেশার কমে যায়, কমে গেলে কন্ট্রোল করা যায় না, কমে গেলে রুগী মরে যায়। ঠিক আছে? পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা আমরা ইয়ে করি যখন মানুষ বাসায় করে। আর হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশনে, কিডনি ট্রান্সপ্লান্টেশনে যেটা হয়, এটা হচ্ছে দুইটা জিনিস হয়। এটা হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্টেশনে প্রচুর পরিমাণে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতে হয়। যত বেশি কিডনি ট্রান্সপ্লান্টেশন ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, তত বেশি যেটা হয় এটা হচ্ছে যে কার্ডিয়াক ইয়ের ইয়ে বাড়ে, রিস্ক বাড়ে, প্রচুর পরিমাণ ক্যান্সারের রিস্ক বাড়ে, প্রচুর পরিমাণ ইনফেকশনের রিস্ক বাড়ে, সেপসিসের রিস্ক বাড়ে, সেপ্টিসিমিয়ার রিস্ক বাড়ে। আর 1 বছর কিডনি ট্রান্সপ্লান্টেশনের 1 বছর পর্যন্ত রুগী বুঝতে পারে না, বা ডাক্তার সাধারণত বুঝতে পারে না যে কিডনি, আমাদের একটা টার্ম আছে, মেডিকেল টার্ম, এটাকে বলে অর্গান রিজেকশন। তো কিডনি ট্রান্সপ্লান্ট এমন একটা জিনিস যে 1 বছর পরে গিয়েও কিন্তু তার অর্গান রিজেকশন করতে পারে, কারণ বডি তো গাড়ির পার্টস না যে আপনি একটা নষ্ট হলে ওটা খুললে আরেকটা লাগিয়ে দিলেন আরেকটা। বডি রিজেক্ট করে দেয়। বডি রিজেক্ট করে দিলে ওইখানে সিভিয়ার সিচুয়েশনে, বাংলাদেশে কিছুদিন আগে পিজিতে অনেক বড় বড়, প্রথম আলোতে অনেক বড় বড় ইয়ে দিয়ে, যে 2 বোনের কিডনি একটা খুললে আরেকটা লাগাইছে, দোনো বোন মারা গেছে, দোনো জন মারা গেছে, কারণ অর্গান রিজেকশন কন্ট্রোল করা এখনো কোনো সিস্টেম আসে নাই আর কি। ঠিক আছে, 5 ইয়ার্স এর মতো সার্ভাইভাল থাকে, হেমোডায়ালাইসিসও 5 ইয়ার্স এর সার্ভাইভাল থাকে। আর কিডনি ট্রান্সপ্লান্টেশন থাকলেও সাধারণত, কারণ বছরে 10% করে, যেটা ট্রান্সপ্লান্ট করা সাধারণত 10%, 12% করে, যদি তার মায়াজম অ্যাক্টিভ থাকে, নষ্ট হতে থাকে ওই কিডনিটা, মানে এটা তো গাড়ির পার্স না। সো 5 ইয়ার্স এর মতো ইয়া থাকে। হেমোডায়ালাইসিসে অনেক বেশি পরিমাণ কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, অনেক বেশি পরিমাণ কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে। আমার নিজেরই এক চাচা মারা গেছেন এই বারডেমে, হেমোডায়ালিসিস করতে গিয়ে, সামনে চোখের সামনে। তো এই আর কি। তো রুগীদেরকে আপনারা যখনই এগুলো নিয়ে কাজ করবেন, অবশ্যই, আর যদি কাউকে এমনিতেই আপনারা কিডনি রেমেডি ফেমেডি দেন, তাহলে অবশ্যই ওই রেমেডির কাজ দেখবেন আর কি। ঠিক আছে? আপনারা ভালো থাকেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর কি। আসসালামু আলাইকুম।